আমরা এখন একাদশ শ্রেণীর অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত মৎস্য শিকার সম্পর্কে আলোচনা করব। এখন জাপানের মৎস্য শিকার সম্পর্কে আমরা দেখব। উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক মৎস্য শিকার ক্ষেত্রের অন্তর্গত জাপান মাছ সংগ্রহ ও মৎস্যজাত দ্রব্য রপ্তানির ক্ষেত্রে পৃথিবীতে একটি উল্লেখযোগ্য স্থানের অধিকারী। এখানকার মানুষের প্রধান জীবিকাই হলো মৎস্য শিকার। জাপানের টোকিও শহরে তুসুকিজি হলো জাপানের সবচেয়ে বড় মাছের বাজার। জাপানে প্রায় 2500টি মৎস্য বাজার বন্দর ও 5100টি মৎস্য গ্রাম রয়েছে। এখানকার প্রায় 35 লক্ষ মানুষ প্রত্যক্ষভাবে ও প্রায় 1.2 কোটি মানুষ পরোক্ষভাবে মাছ শিকার প্রক্রিয়া এবং বাজারজাতকরণের সাথে যুক্ত থাকে। জাপানের মানুষদের প্রোটিনজাত খাদ্যের অন্যতম উৎসই হলো মাছ। জাপানের একটি বিশেষ বিষয় হলো এখানে অনেক ভাসমান সমুদ্র ভাসমান মৎস্য শিল্পকেন্দ্র আছে। এখন আমরা আহ, জাপানে মৎস্যক্ষেত্র বিকাশের নিয়ন্ত্রকগুলি সম্পর্কে দেখব। প্রথম হলো অগভীর মহীসোপানের উপস্থিতি। জাপানের উপকূল সংলগ্ন অঞ্চলে অগভীর ও সুবিস্তৃত মহীসোপানের উপস্থিতি লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত হলো বন্দরের বিকাশ। জাপানের ভগ্ন উপকূলভাগে টোকিও, ওসাকা ও নাগাসাকি প্রভৃতি বন্দর গড়ে উঠেছে। তৃতীয়ত প্লাঙ্কটনের প্রাচুর্য। উষ্ণ জাপান বা কুরোশীয় স্রোত এবং শীতল ওয়াশীয় স্রোত বা কিউরাইল স্রোতের মিলনের ফলে এখানে প্রচুর প্লাঙ্কটনের সমাবেশ দেখা যায়। এরপর আমরা দেখব পরিকাঠামো উন্নয়ন ও নূতন পদ্ধতি প্রয়োগ। জাপান সংরক্ষণ ব্যবস্থা, ঋণদান ব্যবস্থা, মৎস্য শিকার সংক্রান্ত গবেষণা, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং টেঙ্কারা অর্থাৎ জাপানের নদীগুলিতে সুদীর্ঘ বাঁশের লাঠির সাহায্যে মাছ ধরার কৌশল ও আইউ অর্থাৎ জাপানের আভ্যন্তরীণ মৎস্য শিকার ক্ষেত্রে লম্বা রডের সাহায্যে মাছ শিকারের পদ্ধতি। এই দুই পদ্ধতি প্রয়োগ করে বেশি পরিমাণে মাছ ধরা হয়ে থাকে। এরপর সরলবর্গীয় বনভূমির উপস্থিতি। এখানকার প্রাপ্ত কাঠ ট্রলার ও জাহাজ নির্মাণে ব্যবহৃত হয়। এরপর আমরা দেখব নাতিশীতোষ্ণ জলবায়ুর প্রভাব। এই জলবায়ুর প্রভাবে জাপানে মাছ শিকার ও সংরক্ষণ ক্ষেত্রে যথেষ্ট সুবিধা হয়ে থাকে। এরপর মূলধনের বিনিয়োগ। জাপানে মাছ শিকার ও মৎস্য সংক্রান্ত শিল্পের জন্য প্রচুর মূলধন বিনিয়োগ করা হয়ে থাকে। এরপর অন্যান্য প্রোটিন নির্ভর খাদ্যের অভাব। পশুপালনের অসুবিধার কারণে দুধ, মাংস ইত্যাদি প্রোটিন নির্ভর খাদ্যের অভাবে এখানে মাছের চাহিদা বৃদ্ধি পেয়েছে। তারপর অনুকূল ভূপ্রকৃতি। প্রায় 3000 দ্বীপ নিয়ে গঠিত জাপানের অধিবাসীরা সমুদ্রের সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকে। ফলে মৎস্য শিকারে এরা অত্যন্ত সাহসী ও অভিজ্ঞতা সম্পন্ন। এরপর আমরা দেখব বিশাল বাজার বা চাহিদা। আভ্যন্তরীণ ও প্রতিবেশী দেশগুলিতে মাছের ব্যাপক চাহিদা থাকায় বিশাল বাজার তৈরি হয়েছে। এখন আমরা দেখব জাপানের মৎস্য শিকার ক্ষেত্র সমূহ সম্পর্কে। জাপানের মৎস্য শিকার ক্ষেত্রগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়। এক আভ্যন্তরীণ মৎস্য শিকার ক্ষেত্র এবং দ্বিতীয়ত সামুদ্রিক মৎস্য শিকার ক্ষেত্র। প্রথমে আমরা আভ্যন্তরীণ মৎস্য শিকার ক্ষেত্র সম্পর্কে দেখব। প্রথমত জাপানের নদী, খাড়ি, পুকুর, হ্রদ, খাত, ধান ক্ষেত প্রভৃতি স্থান থেকে মাছ শিকার করা হয়ে থাকে। দ্বিতীয়ত জাপানের স্বাদু জলের হ্রদ থেকে ক্যাটাড্রোমাস জাতীয় ইল মাছ সংগৃহীত হয়। তৃতীয়ত প্রশাসনিক মৎস্য শিকার ক্ষেত্রে রেড সিব্রিম মুক্ত সহ বিভিন্ন উন্নত প্রজাতির মাছ চাষ করা হয়। চতুর্থত বিভিন্ন আভ্যন্তরীণ মৎস্য শিকার ক্ষেত্র যেমন পুকুর, মাসাবা, স্করপিও ফিশ, এছাড়া ফাইল বিশ প্রভৃতি আধুনিক প্রজাতির মাছ প্রতিপালন করা হয়ে থাকে। পঞ্চমত কোচি প্রশাসনিক অঞ্চলে মৎস্য শিকার ক্ষেত্র থেকে বিভিন্ন আধুনিক প্রজাতির মাছ যেমন ইয়েলো টেল প্রভৃতি মাছ শিকার করা হয়। ষষ্ঠত উপকূল সংলগ্ন অঞ্চল থেকে স্যামন, ফুগু, ইয়েলোটেল, রেড সি বিম প্রভৃতি মাছ শিকার করা হয়ে থাকে।
সপ্তমত, সমুদ্র সংলগ্ন অঞ্চলে জলাশয় তৈরি করে বোয়াল জাতীয় মাছ প্রতিপালন করা হয়। এরপর আমরা দেখব সামুদ্রিক মৎস্য শিকার ক্ষেত্র। জাপানের সামুদ্রিক মৎস্য শিকার ক্ষেত্রকে তিনটে ভাগে ভাগ করা হয়। প্রথমত, উত্তর উপকূলীয় মৎস্য শিকার ক্ষেত্র। জাপানের উত্তরে কুশিরো, মুরোনান আর আবাসিরি, ওটারু প্রভৃতি বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে ওখোটস্ক সাগর, বেরিং সাগর, উত্তর জাপান সাগর, প্রশান্ত মহাসাগর থেকে মৎস্য শিকার করা হয়। এখানকার প্রধান মাছগুলি হলো স্যামন, শিল, টুনা, হেরিং, কড, শোরফিশ, বনিটো প্রভৃতি। এই অঞ্চলের বৈশিষ্ট্য হলো অত্যধিক ঠান্ডার ফলে মৎস্য শিকার সংক্রান্ত কাজে সুবিধা হয়ে থাকে। দ্বিতীয়ত, শীতল ওয়াশীয় স্রোতের প্রভাবে মগ্নচড়া সৃষ্টি হয়। দ্বিতীয় যে অংশ দেব আমরা, দক্ষিণ পশ্চিম উপকূলীয় মৎস্য শিকার ক্ষেত্র। পিচ সাগরের কিছু অংশ, জাপান সাগর ও দক্ষিণ চীন সাগর সংলগ্ন অঞ্চলে মাছ শিকার করা হয়। এখানে নাগাসাকি বন্দর বিশেষ উল্লেখযোগ্য। এখানকার প্রধান মাছ হল সার্ডিন, হেরিং, বনিটো, টুনা প্রভৃতি। এখানকার বৈশিষ্ট্য, উষ্ণ কুরসীয় স্রোতের কারণে এখানে বরফ জমতে পারে না। এখানে সুবিস্তৃত মহীসোপানের অবস্থান দেখতে পাওয়া যায়। এরপর আমরা দেখব তৃতীয় অঞ্চল, পূর্ব উপকূলীয় প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক মৎস্য শিকার ক্ষেত্র। জাপানের পূর্বে প্রশান্ত মহাসাগর সংলগ্ন হোনসু ও সানরিকো উপকূল থেকে মাছ শিকার করা হয়। এখানকার প্রধান বন্দরগুলি হল ইয়াজু, কেসেনুমা, ইসিলেমাকি, তারপরে সিমিজো, হাসিনোহি প্রভৃতি। এখানকার মাছগুলো হলো টুনা, কড, সার্ডিন, বনিটো প্রভৃতি। এখানকার বৈশিষ্ট্য হলো সুবিশাল মগ্নচড়া, উষ্ণ জাপান স্রোত ও শীতল ওয়াশীয় স্রোতের মিলনে কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা হওয়ারই মাছ শিকারে অসুবিধা। এছাড়াও উষ্ণ ও শীতল স্রোতের মিলনের ফলে প্লাঙ্কটনের প্রাচুর্য ইত্যাদি। বিশেষত এই ক্ষেত্রটি জাপানের বৃহত্তম মৎস্য ক্ষেত্র রূপে পরিচিত। জাপানের মৎস্য উৎপাদনের ধারা ও বাণিজ্য। জাপান সামুদ্রিক মৎস্য উৎপাদনে পৃথিবীতে ষষ্ঠ স্থানের অধিকারী। তবে বিগত বছরগুলিতে মাছের উৎপাদন ক্রমশ হ্রাস পাচ্ছে। 2000 সালে মৎস্য উৎপাদনের পরিমাণ ছিল 63.5 লক্ষ মেট্রিক টন। 2009 সালে মৎস্য উৎপাদনের পরিমাণ হয় 42.2 লক্ষ মেট্রিক টন। আবার 2015 সালে মাছ উৎপাদনের পরিমাণ হলো 43.89 লক্ষ মেট্রিক টন। এরপর বাণিজ্য। এখানকার অধিকাংশ মাছই আভ্যন্তরীণ চাহিদা মেটায় বলে বিদেশে মাছ রপ্তানির পরিমাণ খুবই কম। জাপান বেশ কিছু পরিমাণে মাছ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, অস্ট্রেলিয়া, চিলি, কোরিয়া, চীন, তাইওয়ান থেকে আমদানি করে থাকে। তথ্য অনুসারে 2010 সালে বিশ্বের বাজারে মাছ রপ্তানি করে জাপান প্রায় $1.72 বিলিয়ন উপার্জন করে। ওই একই সালে প্রায় 87 লক্ষ টন মাছ আমদানির জন্য ব্যয় করে প্রায় $17.2 বিলিয়ন। এখন আমরা জাপানে মাছ শিকারের সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করব। প্রথমত, এখানে নূতন প্রজন্মের কাছে মাছ শিকারের অনীহা দেখা যায়। দ্বিতীয়ত, মাছ শিকার ও সংশ্লিষ্ট অন্যান্য ক্রিয়াকলাপ যথেষ্ট ব্যয়বহুল। তৃতীয়ত, যথেচ্ছভাবে মাছ শিকারের ফলে মাছের পরিমাণ ক্রমশ কমে যাচ্ছে। চতুর্থত, মাছকে খাদ্য হিসাবে তৈরি করতে অনেক পরিশ্রম ও সময় ব্যয় করতে হয়। পঞ্চমত, উপযুক্ত জমির অভাবে আধুনিক প্রযুক্তি প্রয়োগ করা যাচ্ছে না। ষষ্ঠত, জনসংখ্যা হ্রাস পাওয়ায় উপযুক্ত শ্রমিকের অভাব দেখা দিচ্ছে। সপ্তমত, জাপানের মিনামাটা বিপর্যয়ের ফলে মাছ থেকে দূষিত ধাতব পদার্থ মানুষের শরীরে প্রবেশ করায় মাছের চাহিদা হ্রাস পাচ্ছে। এছাড়াও সুনামি, ভূমিকম্প, বিশ্ব উষ্ণায়ন এবং সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি প্রভৃতি এখানকার উল্লেখযোগ্য সমস্যাগুলি। এখন আমরা বাংলাদেশের মৎস্য শিকার সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশ ক্রান্তীয় মণ্ডলে অবস্থিত একটি নদী মাতৃক দেশ। এখানকার অধিবাসীদের প্রধান খাদ্যই মাছ ভাত।
প্রাণীজ প্রোটিনের অভাব, প্রাণীজ প্রোটিনের প্রায় ৮০% তারা মাছ থেকেই পেয়ে থাকে। এই দেশের প্রায় ১৭ মিলিয়ন মানুষের জীবিকা মৎস্য শিকার। এদের মধ্যে ১.৪ মিলিয়ন মহিলা এই কাজে নিযুক্ত। পূর্ব ভারত মহাসাগরীয় বাণিজ্যিক মৎস্যক্ষেত্রের অন্তর্গত বাংলাদেশ সমুদ্র থেকেও মাছ শিকার করে থাকে। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা প্রদত্ত পরিসংখ্যান অনুসারে ২০১০ সালে পৃথিবীর মোট মৎস্য শিকারের প্রায় ২.০৪% মাছ শিকার করে বাংলাদেশ বিশ্বের ত্রয়োদশ স্থানে আছে। এখন আমরা দেখব বাংলাদেশের মৎস্য ক্ষেত্র সম্পর্কে। বাংলাদেশের মৎস্য ক্ষেত্রগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়, এক আভ্যন্তরীণ মৎস্য শিকার ক্ষেত্র এবং দ্বিতীয়ত সামুদ্রিক মৎস্য শিকার ক্ষেত্র। প্রথম, আভ্যন্তরীণ মৎস্য শিকার ক্ষেত্র। নদীমাতৃক বাংলাদেশে অসংখ্য নদ নদী, জলাশয়, পুকুর, বিল, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, পরিত্যক্ত নদী খাত প্রভৃতি নিয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ মৎস্য শিকার ক্ষেত্র গড়ে উঠেছে। এই ক্ষেত্রটিকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা মুক্ত জলভাগের মৎস্য শিকার ক্ষেত্র এবং দ্বিতীয়ত বদ্ধ জলভাগের মৎস্য শিকার ক্ষেত্র। প্রথমে আমরা দেখব উন্মুক্ত জলভাগের মৎস্য শিকার ক্ষেত্র সম্পর্কে। নদীমাতৃক বাংলাদেশে অসংখ্য নদী জালের মতো ছড়িয়ে রয়েছে, যেমন পদ্মা, যমুনা, মেঘনা, কপোতাক্ষ, ফেনী, কোপ্তাই, ভৈরব, কংস, বুড়িগঙ্গা প্রভৃতি। এইসব নদী তাদের শাখা নদী, নদী মোহনা যেমন সুন্দরবন অঞ্চল, প্লাবনভূমি প্রভৃতি নিয়ে বাংলাদেশের উন্মুক্ত জলভাগের মৎস্য শিকার ক্ষেত্রটি গড়ে উঠেছে। প্রায় 40.25 লক্ষ হেক্টর অঞ্চল জুড়ে এই অঞ্চলটি অবস্থান করছে। বাংলাদেশে মৎস্য অধিদপ্তর থেকে প্রকাশিত তথ্য অনুসারে 2010-11 সালে প্রায় 10.55 লক্ষ টন মাছ এই অঞ্চল থেকে সংগৃহীত হয়েছে, যে দেশে যা দেশের মোট মাছ উৎপাদনের প্রায় 34.45%। এই আভ্যন্তরীণ বদ্ধ জলে মৎস্য শিকার ক্ষেত্র। সমগ্র বাংলাদেশ জুড়ে রয়েছে অসংখ্য পুকুর, খাল, বিল, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, পরিত্যক্ত নদী খাত, জলাভূমি প্রভৃতি। এগুলি নিয়েই বাংলাদেশের বদ্ধ জলভাগের মৎস্য শিকার ক্ষেত্র গড়ে উঠেছে। এই ক্ষেত্রটি প্রায় 6.79 লক্ষ হেক্টর অঞ্চল জুড়ে অবস্থিত। এই অঞ্চল থেকে 2010-11 সালে প্রায় 14.61 লক্ষ টন মাছ সংগৃহীত হয়েছে, যা দেশের মোট মাছ উৎপাদনে প্রায় 47.72%। এবার আমরা দেখব সামুদ্রিক মৎস্য শিকার ক্ষেত্র সম্পর্কে। বাংলাদেশের মহীসোপান অঞ্চল ও গভীর সমুদ্রে যে মৎস্য শিকার ক্ষেত্র গড়ে উঠেছে তা সামুদ্রিক মৎস্য শিকার ক্ষেত্র নামে পরিচিত। এই শিকার ক্ষেত্রটি 4টি ভাগে ভাগ করা যায়। প্রথমত, দক্ষিণের সামুদ্রিক মৎস্য শিকার ক্ষেত্র, দ্বিতীয়ত দক্ষিণের মৎস্য শিকার ক্ষেত্রের দক্ষিণ অংশ, তৃতীয়ত মধ্যভাগের সামুদ্রিক মৎস্য শিকার ক্ষেত্র এবং চতুর্থত দ্বীপ সংলগ্ন সামুদ্রিক মৎস্য শিকার ক্ষেত্র। বাংলাদেশের সমুদ্র সীমা প্রায় 2640 বর্গ নটিক্যাল মাইল এবং উপকূল অঞ্চল প্রায় 710 কিলোমিটার। বাংলাদেশের একান্ত অর্থনৈতিক এলাকা প্রায় 41,040 বর্গ নটিক্যাল মাইল এবং মহীসোপান এলাকা প্রায় 24,800 বর্গ নটিক্যাল মাইল। এই অঞ্চলেই বাংলাদেশের সামুদ্রিক মৎস্য শিকার ক্ষেত্র গড়ে উঠেছে। তথ্য অনুসারে 2010-11 সালে বাংলাদেশের সামুদ্রিক মৎস্য শিকার ক্ষেত্র থেকে মোট 5.46 লক্ষ টন মাছ সংগৃহীত হয়, যা দেশের মোট মৎস্য সংগ্রহের 17.83%। বাংলাদেশের প্রধান প্রধান মাছ সম্পর্কে আমরা এখন দেখব। নদী থেকে প্রাপ্ত মাছ: ইলিশ, পাবদা, চিতল, রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ, বাটা, কই, শিঙি ইত্যাদি। সামান্য লবণাক্ত জলাশয় থেকে প্রাপ্ত তোপসে, ভেটকি, চিংড়ি, ভাঙর, ট্যাংরা, খয়রা, পার্শে প্রভৃতি মাছ। সমুদ্র থেকে প্রাপ্ত স্যামন, চিংড়ি, ক্যাটফিশ, পমফ্রেট, ইল, রিবেন ফিশ প্রভৃতি মাছ শিকার করা হয়ে থাকে।
ইলিশ মাছকে বাংলাদেশের জাতীয় মাছ বলা হয়। 2015-16 সালে ইলিশ মাছ উৎপাদনের পরিমাণ ছিল 2,51,815 মেট্রিক টন। বাংলাদেশের মাছ উৎপাদন ও বাণিজ্য 2014-15 সালে বাংলাদেশের মোট মাছ উৎপাদনের পরিমাণ ছিল 36,84,245 মেট্রিক টন। অ্যাকোয়াকালচারে মাছ উৎপাদনের ভিত্তিতে বাংলাদেশ 2015 সালে পঞ্চম স্থান অধিকার করেছে। 2014-15 সালে উৎপাদনের বার্ষিক বৃদ্ধির হার ছিল 3.84%। এবার বাণিজ্য 2015 সালে বাংলাদেশে মাছ সহ বিভিন্ন সামুদ্রিক সম্পদ রপ্তানি করে প্রায় 75,337.93 টন, যার মূল্য প্রায় 605.88 মিলিয়ন ইউএস ডলার। বাংলাদেশ প্রধানত নেদারল্যান্ড, যুক্তরাজ্য, জার্মানি, বেলজিয়াম, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতে মাছ রপ্তানি করে থাকে। এখন আমরা দেখব বাংলাদেশে মাছ শিকারের সমস্যাগুলি সম্পর্কে। বাংলাদেশ বাণিজ্যিক ভিত্তিতে সামুদ্রিক মাছ শিকার ক্ষেত্রে বিশেষ উন্নতি লাভ করতে পারেনি। প্রধান সমস্যাগুলি হলো: 1. আভ্যন্তরীণ বাজারে স্বাদু জলের মাছের চাহিদা অনেক বেশি। দ্বিতীয়ত, সামুদ্রিক মৎস্য শিকার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির অভাব। তৃতীয়ত, এখানকার সামুদ্রিক মৎস্য শিকার ক্ষেত্রগুলিতে মাছের আধিক্য দেখা যায় না। চতুর্থত, চিরাচরিত পদ্ধতিতে মাছ শিকারের ফলে অসংখ্য চারা মাছের মৃত্যু ঘটতে দেখা যায়। পঞ্চমত, মাছ প্রক্রিয়াকরণের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির অভাব ইত্যাদি। এগুলিকে সমাধানের জন্য গৃহীত পদক্ষেপগুলি হলো: 1. সামুদ্রিক মৎস্য শিকারের গুরুত্ব বৃদ্ধি। সরকারি ও বেসরকারি উদ্যোগে মৎস্যজীবীদের উৎসাহ ও জীবনযাত্রার মান উন্নয়নের চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয়ত, আধুনিক ব্যবস্থাপনার বিকাশ। আন্তর্জাতিক মাছ বাজার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান, আধুনিক প্রযুক্তির সাহায্যে মাছের উৎপাদন বৃদ্ধি ও মাছ সংরক্ষণ করা, মাছের বাজার ব্যবস্থার উন্নতি সাধন করা, আধুনিক কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ দান, পরিবহন ব্যবস্থার উন্নতি সাধন, হিমঘরের সংখ্যা বৃদ্ধির চেষ্টা ইত্যাদি। তৃতীয়ত হলো উন্নত প্রযুক্তি প্রয়োগ। উন্নত প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মাছের অবস্থান ও গতিবিধি জানা সম্ভব হয়। আধুনিক ট্রলার জাল ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে: যথেচ্ছ হারে মাছ শিকার নিয়ন্ত্রণ করা, জলাশয়ের দূষণ প্রতিরোধ করা, মানুষের অবিবেচনামূলক কাজকর্ম নিয়ন্ত্রণ করা এবং উপকূলীয় অঞ্চলে পলি সঞ্চয় প্রতিরোধের উদ্দেশ্যে বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এখন আমরা মৎস্য বন্দর সম্পর্কে দেখব। সমুদ্রজাত পণ্যের উপর ভিত্তি করে যে সমস্ত বন্দর মূলত মৎস্য শিকার, সংগ্রহ ও রপ্তানির উদ্দেশ্যে স্থাপিত হয় তাদের মৎস্য বন্দর বলা হয়। কয়েকটি উল্লেখযোগ্য বা বিখ্যাত মৎস্য বন্দর হলো নরওয়ের বার্জেন, ভারতের পশ্চিমবঙ্গের শঙ্করপুর, জুনপুট ইত্যাদি। এছাড়াও উত্তর আমেরিকার পূর্ব উপকূলে কুইবেক, লিভারপুল, পোর্টল্যান্ড। এছাড়াও ব্রিটিশ যুক্তরাজ্যের গ্রিমসবি। এই গ্রিমসবি পৃথিবীর বৃহত্তম মৎস্য বন্দর হিসাবে পরিচিত। এখন আমরা দেখব মৎস্য বন্দর গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি কি কি। প্রথমত, বিস্তৃত মহীসোপান। তৃতীয়ত, বিস্তীর্ণ ও দীর্ঘ ভগ্ন উপকূল। তৃতীয়ত, প্রাকৃতিক দুর্যোগ মুক্ত স্থান। চতুর্থত, জেটির সুবিধা। পঞ্চমত, মৎস্য প্রক্রিয়া কেন্দ্রের উপস্থিতি। ষষ্ঠত, হিমঘর ও বরফ কলের অবস্থান। সপ্তমত, মৎস্য শিকারের নিয়োজিত জলযানগুলির মেরামতি বিষয়ে সুব্যবস্থা। অষ্টমত, উন্নত পরিবহন ব্যবস্থা। নবমত, মূলধনের যোগান। এবং দশম, সুষ্ঠু পরিচালন ব্যবস্থা ইত্যাদি। এখন আমরা মৎস্য বাজার সম্পর্কে দেখব। মৎস্য বাজার বলতে এমন একটি এলাকাকে বোঝায় যেখানে মৎস্য ও মৎস্যজাত দ্রব্য ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজকর্ম হয়ে থাকে।
মৎস্য বাজার ক্ষুদ্র মাছের দোকান থেকে বৃহদাকার মাছের বাণিজ্য এলাকা পর্যন্ত হতে পারে। মৎস্য বাজারের প্রকারভেদ। বিক্রয় স্থান অনুসারে মৎস্য বাজার দু প্রকার হয়, যথা প্রথম অন্তর্দেশীয় মৎস্য বাজার এবং দ্বিতীয়ত আন্তর্জাতিক মৎস্য বাজার। প্রথমে আমরা দেখব অন্তর্দেশীয় মৎস্য বাজার সম্পর্কে। মাছের ক্রয় বিক্রয় যখন একটি স্থানীয় এলাকায় অথবা একই দেশের মধ্যে এক রাজ্যে সাথে অন্য রাজ্যের হয়ে থাকে, তখন তাকে অন্তর্দেশীয় মৎস্য বাজার বলা হয়। এই বাজারকে দুভাগে ভাগ করা যায়, এক পাইকারি বাজার এবং দুই খুচরো বাজার। প্রথমে আমরা দেখব পাইকারি বাজার সম্পর্কে। যে মাছের বাজারে মাছের ক্রয় বিক্রয় প্রধানত মৎস্য সংগ্রহকারী ব্যক্তি ও সংস্থার প্রতিনিধি এবং মধ্যস্বত্বভোগীদের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাকে পাইকারি মাছের বাজার বলা হয়ে থাকে। এই বাজার এমন এক স্থানে গড়ে ওঠে যেখানে মৎস্য বন্দর থেকে মাছ নিয়ে আসা এবং দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর ব্যবস্থা থাকে। দ্বিতীয়ত হলো খুচরো বাজার। যে মাছের বাজারে মাছের ক্রয় বিক্রয় খুচরো মাছ বিক্রেতা ও প্রকৃত ক্রেতার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাকে মাছের খুচরো বাজার বলা হয়। মাছের এই খুচরো বাজারে মাছের অনেকবার হাতবদল হয় এবং মজুত করার সমস্যা এবং পরিবহন সমস্যা জন্য মাছের গুণগত মানের অনেক ক্ষেত্রে নিম্নমানের হতে থাকে বা গুণগত মান কমতে থাকে। এরপর আমরা দেখব আন্তর্জাতিক মৎস্য বাজার। বর্তমানে মাছ একটি আন্তর্জাতিক পণ্য। মাছ শিকারের উন্নত দেশগুলি তাদের আভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত মাছ আন্তর্জাতিক বাজারে রপ্তানি করে বেশ কিছু বৈদেশিক মুদ্রা অর্জন করে। নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত দেশগুলি প্রধানত আন্তর্জাতিক বাজারে মাছ রপ্তানি করে থাকে। রপ্তানিকারক দেশগুলি হল নরওয়ে, আমেরিকা যুক্তরাষ্ট্র, পেরু, চিলি, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, আইসল্যান্ড প্রভৃতি। এছাড়াও ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড কিছু কিছু পরিমাণে মাছ রপ্তানি করে। আন্তর্জাতিক বাজার থেকে মাছ আমদানি করে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, অস্ট্রেলিয়া, জার্মানি ইত্যাদি দেশ। আমরা এখন মৎস্য সংরক্ষণ সম্পর্কে পড়ব। যে বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে মাছ শিকার, মাছের বংশবিস্তার, অপচয় প্রতিরোধ ও প্রয়োজন মতো ব্যবহার করা সম্ভব হয়, তাকে মৎস্য সংরক্ষণ বলা হয়। এখন আমরা মৎস্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি সম্পর্কে দেখব। প্রথমত, যথেচ্ছভাবে মৎস্য শিকার বন্ধ করা। চাহিদা অনুযায়ী মাছ শিকার, ডিম পাড়ার সময় মাছ ধরা বন্ধ রাখতে হবে, যাতে ছোট মাছ সংরক্ষণ করা যায় এবং ছোট মাছ যাতে শিকার না করা হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত হলো কৃত্রিম প্রজননের ব্যবস্থা। বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছের বংশবিস্তার করে মাছ সংরক্ষণ করা। তৃতীয়ত হলো মৎস্য শিকার ক্ষেত্রে মাছের সংখ্যা বৃদ্ধি। অতিমাত্রায় সংগৃহীত মৎস্য অঞ্চলে ঘাটতি মেটাতে উদ্বৃত্ত অঞ্চল থেকে ছোট ও নূতন প্রজাতির মাছ এনে ওই ঘাটতি অঞ্চলে প্রতিস্থাপন করা। চতুর্থত হলো মৎস্য ও মৎস্য শিকার সম্পর্কে গবেষণা। মাছের কৃত্রিম প্রজনন, মাছ শিকারের পদ্ধতি, মাছের স্বভাব ও বৈশিষ্ট্য সম্পর্কে গবেষণার মাধ্যমে মাছ সংরক্ষণ করা যায়। পঞ্চমত, জল দূষণ নিয়ন্ত্রণ। এই উদ্দেশ্যে মৎস্য শিকার ক্ষেত্রগুলিতে আইনসম্মত কঠোর বাধানিষেধ প্রণয়ন করা প্রয়োজন। ষষ্ঠত, পরিকাঠামোগত উন্নয়ন। মাছের সংরক্ষণ ও মাছ দ্রুত বাজারে প্রেরণের জন্য হিমাগার ও যাতায়াত ব্যবস্থার আধুনিকীকরণ করা প্রয়োজন। সপ্তমত, নতুন মৎস্যক্ষেত্রের সন্ধান। মাছের যোগান অব্যাহত রাখার জন্য একই মৎস্যক্ষেত্রের বদলে নূতন নূতন মৎস্যক্ষেত্রের সন্ধান করা প্রয়োজন। এরপর অষ্টমত, অ্যাকোয়াকালচারের উন্নয়ন। উন্নয়নের মাধ্যমে মাছসহ বিভিন্ন সামুদ্রিক সম্পদের পরিমাণ বৃদ্ধি করে সংরক্ষণ করা দরকার। এবং সবশেষে আমরা দেখছি মৎস্য শিকার সম্পর্কে আন্তর্জাতিক চুক্তি। পরিশেষে বলা যায় যে মাছ কোনো দেশের নির্দিষ্ট জলসীমার মধ্যে বিচরণ করে না।
তাই বিভিন্ন দেশের মধ্যে দ্বন্দ্ব এড়াতে আন্তর্জাতিক কিছু চুক্তি নেওয়া প্রয়োজন, যার দ্বারা আন্তর্জাতিক ক্ষেত্রে মাছ সংরক্ষণ করা সম্ভব। এখন আমরা দেখব ভারতের সাম্প্রতিক মৎস্য নীতিগুলি সম্পর্কে। মৎস্য শিকার, মৎস্যের অনুসারী শিল্পগুলিতেও বিপুল কর্মসংস্থানের সুযোগ, সেই সাথে মাছ এবং মাছজাত সামগ্রী বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন প্রভৃতি বিষয়ে কথা চিন্তা করে গভীর সমুদ্রে মৎস্য শিকারের উন্নতির জন্য 1991 সালে মার্চ মাসে ভারত সরকার মৎস্য নীতি ঘোষণা করে। তবে এই নীতি নিয়ে বিভিন্ন সমালোচনা শুরু হয়। এরপর 1995 সালে এই মৎস্য নীতি প্রণয়নের জন্য মুরাবাই কমিটি গঠন করা হয়। তারপর 2004 সালে ভারতীয় কৃষি মন্ত্রকের পক্ষ থেকে ভারতের নূতন মৎস্য নীতি ঘোষণা করা হয়। এই নীতির পুরোধা ছিলেন ডক্টর কে গোপা কুমার। এই মৎস্য নীতির প্রধান উদ্দেশ্যগুলি ছিল: 1. দেশের সামুদ্রিক মৎস্য উৎপাদনকে স্থিতিশীল সীমানা পর্যন্ত বৃদ্ধি করা। 2. বাস্তুতান্ত্রিক ভারসাম্য ও জীব বৈচিত্র্যের কথা চিন্তা করে সামুদ্রিক মৎস্যক্ষেত্রগুলির উন্নতি সাধন করা। 3. ভারতবাসীর জন্য মাথাপিছু মৎস্যজাতীয় প্রোটিন গ্রহণের হারকে বৃদ্ধি করা। চতুর্থত, মৎস্যজীবীদের আর্থ-সামাজিক সুরক্ষা প্রদান করা। মৎস্য নীতিগুলি হল: 2004 সালে ভারতে মৎস্য শিকারের জন্য বিভিন্ন ক্ষেত্রে যেসব নীতি গ্রহণ করা হয়েছে সেগুলি হল: 1. কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন। এর প্রথমত, সমুদ্র উপকূল থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত মৎস্য শিকার এবং উপকূলীয় মৎস্যক্ষেত্রের উন্নতির দায়িত্ব রাজ্য সরকারের। দ্বিতীয়ত, 12 নটিক্যাল মাইলের পর থেকে একান্ত অর্থনৈতিক এলাকা এর 200 নটিক্যাল মাইল পর্যন্ত মৎস্য শিকার সংক্রান্ত সমস্ত কার্যাবলী নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার। দ্বিতীয়ত হল সামুদ্রিক মৎস্য সম্পদ সংগ্রহ। প্রথমত, জীবিকা সত্তাভিত্তিক মৎস্য শিকারকে সুরক্ষা, অনুদান ও উৎসাহ প্রদান, ক্ষুদ্র মৎস্য শিকারকে প্রযুক্তিগত সাহায্য দান, শিল্পভিত্তিক মৎস্য শিকারকে পরিকাঠামোগত সুবিধা দান। দ্বিতীয়ত, জীবিকা সত্তাভিত্তিক জীবীদের প্রচলিত যানগুলিকে যান্ত্রিক করার, উন্নত মানের যন্ত্রপাতি সরবরাহ করা ইত্যাদি। এছাড়াও তৃতীয়ত, গভীর সমুদ্রের মৎস্য শিকারের যানগুলিকে নিরাপদে অবতরণ ও নোঙর করার জন্য পরিকাঠামোগত সুবিধা প্রদান করা ইত্যাদি। এরপর আমরা দেখব তৃতীয়ত, মৎস্য শিকারের পরবর্তী ব্যবস্থাপনা। প্রথমত, বিশেষ কোনো সংস্থার মাধ্যমে বিশ্বমানের মৎস্য ও মৎস্যজাত খাদ্য প্রস্তুত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, মৎস্য শিকার বন্দরে মৎস্য অবতরণ, মৎস্য প্রক্রিয়াকরণ সব ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। চতুর্থত, আমরা দেখছি সম্পদ ব্যবস্থাপনা। প্রথমত, লাইসেন্স ছাড়া নূতন কোনো মৎস্য সংস্থা গঠন বা উপস্থাপন করা যাবে না। মৎস্য শিকারকারী বোট নির্মাণ কারখানাগুলিকেও নথিভুক্ত হতে হবে। দ্বিতীয়ত, ভারতের উভয় উপকূলে নির্দিষ্ট সময়ের জন্য মৎস্য শিকার বন্ধ থাকবে। দায়িত্বপ্রাপ্ত একটি সংস্থা এই সময়কাল নির্ধারিত করবে। পঞ্চমত, আমরা দেখছি মৎস্যজীবীদের কল্যাণ সাধন। প্রথমত, মৎস্যজীবীদের জন্য বীমা ব্যবস্থা, সমবায় প্রথার প্রচলন করতে হবে। প্রত্যেক রাজ্যের সমবায় সংস্থাকে জাতীয় সংস্থার সাথে যুক্ত হতে হবে। দ্বিতীয়ত, গৃহহীন ও নৌকাবিহীন মৎস্যজীবীদের কল্যাণ সাধন ও গৃহ নির্মাণ প্রভৃতি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। তৃতীয়ত, মৎস্য শিকারী ভুলবশত অন্য দেশের সীমানায় প্রবেশ করলে আইনি সহায়তায় তার সমাধান করতে হবে। এছাড়াও উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদ রোপণ, জোয়ারের উচ্চ জলসীমার অন্তর্ভুক্ত স্থানে মানবিক কার্যাবলী নিষিদ্ধকরণ এবং সামুদ্রিক জলদূষণ নিয়ন্ত্রণ ইত্যাদি, এগুলি কেন্দ্র ও রাজ্য সরকারকে মিলিতভাবে করতে হবে। আজকে এতটাই পর্যন্ত আমরা মৎস্য শিকার সম্পর্কে পড়লাম।